14 ফেব্রুয়ারি মঙ্গলবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে এফডিসিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। নির্বাচন সামনে রেখে জনসংযোগ বাড়াচ্ছেন এমপি মন্ত্রীরা, দলীয় কোন্দল মেটানোর নির্দেশ। কমিশন নিয়ে সংশয় থাকলেও নির্বাচনমুখী বিএনপি, সরকার বিরোধী জনমত গঠনের চেষ্টা। রোহিঙ্গা শরণার্থীদের জন্য মালয়েশিয়ার ত্রাণবাহী জাহাজ চট্টগ্রামে বিতরণ করবে আইওএম এবং রেড ক্রিসেন্ট। আগামী নির্বাচনে বড় জয় পেতে মাঠে নেমেছে আওয়ামী লীগ। জনসংযোগ বাড়াচ্ছেন সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশীরা। কোন্দল মিটিয়ে তৃণমূলকে শক্তিশালী করে গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্র থেকে। দেওয়া হয়েছে সরকারের উন্নয়নের চিত্র জনগণের সামনে তুলে ধরার নির্দেশনাও। ভোটারদের আস্থা অর্জনে ব্যর্থ হলে আর মনোনয়ন দেওয়া হবে না বলেও সতর্ক করেছেন দলের নীতি নির্ধারকেরা। এদিকে নতুন কমিশনের অধীনে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা থাকলেও একাদশ সংসদ নির্বাচনের সামনে রেখে মাঠে নেমেছে বিএনপি। নির্বাচন সহায়ক সরকারের দাবিতে জনমত গঠনের পাশাপাশি তৃণমূলের দলকে আরও শক্তিশালী করার কাজও শুরু হয়েছে। নীতি নির্ধারকরা বলেছেন, সরকারের হামলা মামলার পরও 300 আসনে প্রার্থী দিতে কোনো সমস্যা নেই বিএনপির। আগামী নির্বাচন সুষ্ঠু ও অবাধ হলে ভোটের লড়াইয়ে জিতে আবারও ঘুরে দাঁড়াবে মনে করছেন দলের নীতি নির্ধারকেরা। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান এবং বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। জনাব আব্দুর রহমান, নতুন নির্বাচন কমিশন নিয়ে বিএনপি যখন হতাশা দেখিয়েছিল তখন বিএনপি খুব দ্রুতই একটি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেবে, এমনটা আওয়ামী লীগ ভাবতে পেরেছিল কিনা? দেখুন, এই ব্যাপারে বাংলাদেশ আওয়ামী লীগ অনেক আগে থেকেই ভাবতে পেরেছিল যে বিএনপি আগামী নির্বাচনে আসবে। কারণ 2014 সালে নির্বাচনে না এসে বিএনপি যে ভুল করেছে সেটি তাদের একটা আত্মঘাতী সিদ্ধান্ত হয়েছে। এটা তারা নিজেরা বুঝতে পেরে এই আগামী নির্বাচনে যে অংশগ্রহণ করবে সেটা আমাদের কাছে অনমনীয় হয়েছিল এবং আমরা মনে করি, আমরা স্বাগত জানাই যে তাদের এ ধরনের সিদ্ধান্ত আগামী রাজনীতির একটা ইতিবাচক দিক এই জাতি খুঁজে পাবে এবং আমরাও আশা করব যে তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সেই নির্বাচনটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে বর্তমান নির্বাচন কমিশনের অধীনেই। সুতরাং আমরা আশা করছি যে আসলে এই নির্বাচন কমিশন সম্পর্কে বিএনপি যেই নেতিবাচক দৃষ্টিভঙ্গি দেখিয়েছিল, আসলে এটি তাদের একটা হীন কৌশল নির্বাচন কমিশনারদের উপর একটা মানসিক চাপ সৃষ্টি করবার জন্য। আসলে তাদের অন্তর্নিহিত যেই সিদ্ধান্তটি সেটি হলো তারা নির্বাচনে অংশগ্রহণ করবে সেটি এবং সেই নির্বাচনে তাদের অন্তর্নিহিত সিদ্ধান্তটি কি করে বুঝতে পারলেন জনাব আব্দুর রহমান? মানে এটা কি একটি পলিটিক্যাল গেস? বুঝতে পারলাম এই কারণে যে না, এটা পলিটিক্যাল গেস তো বটেই, তারপরেও বলবো যে আসলে 2014 সালে নির্বাচনে অংশগ্রহণ না করে যেই ভুলটি তারা করেছে এবং তাদের দলের অভ্যন্তরে এই নির্বাচনে না যাওয়া নিয়ে যেই বিতর্ক এবং যেই বিক্ষোভ এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়া অনেকে ব্যক্ত করেছে যে সেদিন বিএনপি নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তটি ছিল ভুল। সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি সহ যেই রাজনৈতিক দল, অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে, তারা আসলে নির্বাচনমুখী দল এবং একটা আব্দুর রহমান ভাই, আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে আপনাদের কাছে এবং দলের শীর্ষ নেতৃবৃন্দের কাছেও আমরা শুনি যে বিএনপি নির্বাচনে অংশ না নিয়ে একটি ভুল করেছিল। নির্বাচনে অংশ নিলে বিএনপির কি হতো? বিএনপি কি ক্ষমতায় আসতে পারতো নির্বাচনে নিলে? না, মানে বিএনপির কি হতো আসলে? না, নির্বাচনে অংশ নিলেই ক্ষমতায় আসবে বা অংশ নিলেই ক্ষমতার বাইরে থাকবে, বিষয়টি তো জনগণের ভোট দেওয়ার মধ্য দিয়েই প্রমাণিত হয়। রাইট। তবে অন্তত পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করলে যে একটি রাজনৈতিক দলের নিজস্ব সংস্কৃতি, মানুষের কাছে যাওয়ার, আসবার এবং মানুষের জন্য কথা বলবার যে সুযোগটি তারা পেত এবং এই রাজনীতিতে একটা ইতিবাচক
আমি অবশ্য একটু একটু আলাল ভাইকেও শুনতে চাই, কিন্তু নির্বাচনে অংশ না নেওয়ার জন্য তারা জনগণের সাথে কথা বলতে সুযোগ পাচ্ছে না কেন? নির্বাচনের সাথে জনগণের সাথে কথা বলার কি সম্পর্ক? একটা 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 জাতীয় সংসদে জনগণের প্রতিনিধি হয়ে নির্বাচিত হয়ে এই সংসদের মধ্যে জনগণের পক্ষে যে কথা বলা যায়, সেই সুযোগ তারা এলাকার পাচ্ছে না। উন্নয়নের জন্য যে সমস্ত কথাবার্তা বলা যায় সেই সুযোগ, এবং যেই সংসদে একটি বিতর্কমূলক আলোচনা হয়, সেই আলোচনায় অংশ নিলে সারা বাংলাদেশের মানুষই কিন্তু এই আলোচনাগুলো শোনে। তাতে একটি রাজনৈতিক দলের নিঃসন্দেহে উপকার হয়। জনাব আব্দুর রহমান, আপনাকে ধন্যবাদ। জনাব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের কাছে যেতে চাই, উপজেলা পরিষদ নির্বাচনে কমিশনের ভূমিকা বিবেচনা করে কি আপনারা জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার কথা ভাববেন, নাকি জাতীয় নির্বাচন নিয়ে কোনো চূড়ান্ত বা সিদ্ধান্ত আপনাদের নেওয়া আছে ইতিমধ্যেই? জনাব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। আপনাকে ধন্যবাদ। চূড়ান্ত সিদ্ধান্ত তো চূড়ান্ত সময়ে আসার কথা। এখন অবধি যে বিষয়টি, সে বিষয়টিতে আপনি দেখবেন জনাব আব্দুর রহমান সাহেব যে কথা বললেন, সেই কথার ভিত্তিতে আমি বলি যে গণতন্ত্রের পক্ষে কথা বললে, গণতন্ত্রের জন্য সংগ্রাম করলে সেটা যদি ভুল হয়, তাহলে সেই 2014-এর 5ই জানুয়ারির নির্বাচনকে এত বেশি করে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য করার যে প্রয়াস, যে সব দলকে অংশগ্রহণ করার একটা চেষ্টা, কারণ এই যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, এটার প্রাথমিক পদক্ষেপ বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। আওয়ামী লীগ তখন বলেছে কোনো আলোচনা হবে না, কোনো সমঝোতা হবে না। পরবর্তীতে আওয়ামী লীগ একই পথ অনুসরণ করেছে, তারাও রাষ্ট্রপতির কাছে গেছে, তারাও প্রস্তাবনা দিয়েছে। আর বর্তমান নির্বাচন কমিশনের যিনি প্রধান, তার সম্পর্কে আমাদের চেয়ে বেশি তো গণমাধ্যম বলেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম বলেছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে মিষ্টি খাওয়াচ্ছে, সে আওয়ামী লীগের স্থানীয় সরকারের নির্বাচন পরিচালনা করছে, সমন্বয় করছে। এগুলো তো দুই প্রসঙ্গ। এক নম্বর প্রসঙ্গের মধ্যে একটু বলি যে বর্তমানে বিএনপি মোহাম্মদ রাষ্ট্রপতির সাথে কথা বলতে চেয়েছেন এবং তারা কথা বলেছেন, কিন্তু 2014 সালে 5 জানুয়ারি নির্বাচনের আগেও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আহ্বান জানিয়েছিলেন যে আপনি আসুন, আপনারা আলোচনা করুন, শুধু নির্বাচন কমিশন নয়, সরকার কিভাবে গঠিত হবে সেই ব্যাপারে আলোচনা করতে বলেছেন। আর গণমাধ্যমের কথা আপনি বলছেন বর্তমান প্রধান নির্বাচন কমিশনের সাথে আমরা কিন্তু কোনো প্রামাণ্য, কোনো ছবি পাইনি এই পর্যন্ত, কোনো প্রামাণ্য এই পর্যন্ত দেখি নাই যা দিয়ে আমরা জানবো যে পটুয়াখালীর হয়ে স্থানীয় সরকার নির্বাচনে কে এম নুরুল হুদা অংশগ্রহণ করেছেন। বরং তিনি বিএনপির মনোনীত ডিসি ছিলেন দুইবার দুটি বড় এবং গুরুত্বপূর্ণ জেলার, ফরিদপুর এবং কুমিল্লা। আপনি নিশ্চয়ই জানবেন। না 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 আমি কিন্তু দুটো কথা বলেছি, গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম। জি জি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ব্যাপক চিত্র এটা প্রকাশিত হয়েছে, পরিচিতি সহ। এবং সেই জায়গাটা আমরা যে কথা বলেছি যে আমরা এই প্রসেসে বিশ্বাস করি, এটার মধ্যে পার্টিসিপেটরি কথাবার্তা, আলাপ আলোচনা, সমঝোতা, এইটাই ছিল বেগম খালেদা জিয়ার যে 13 দফা প্রস্তাবনা, সেই প্রস্তাবনার মধ্যে এই কথাটি উল্লেখ ছিল। এবং উল্লেখ ছিল বলেই আজকে আমরা সেই ধারাবাহিকতায় কিন্তু অগ্রসর হচ্ছি। আর যে কথাটি আব্দুর রহমান ভাই বলেছেন যে আওয়ামী লীগ আগে গেস করতে পেরেছে, ইটস এ পলিটিক্যাল গেজ। আওয়ামী লীগ পলিটিক্যাল গেস করতে পেরেছে যে তারা যেই এরশাদের নির্বাচন 88 সনে বর্জন করেছিলেন, তাকে এখন সাথে নিয়ে একটা সংসদ তৈরি করেছেন, যে সংসদে সরকারও বিরোধী দল, বিরোধী দল। এই ব্যাপারে আসলে নিয়ে তো এত উচ্চ স্বরে এত গর্ব করার কোনো কারণ নেই। ওকে আলাল ভাই, আমি শুধু ওই প্রসঙ্গটা আবার একটু আপনাকে ফিরিয়ে নিয়ে যেতে চাই যে আপনারা 5 জানুয়ারি নির্বাচনে অংশ না নেওয়াটাকে ভুল মনে করেন কিনা, এক, আর দুই হচ্ছে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার কথা আপনারা ভাববেন কিনা যদি উপজেলা পরিষদের নির্বাচনটি সুষ্ঠু এবং অবাধ এবং নিরপেক্ষ হয়। আমি এই প্রসঙ্গটি বলতে যাচ্ছিলাম, আপনি জিজ্ঞেস করে ভালো করেছেন। আমরা সকল স্থানীয় সরকারের নির্বাচনে অংশগ্রহণ করেছি এর আগে, পূর্বাপর 2014-র 5ই জানুয়ারির আগে এবং পরেও। এখনো আমরা সেই ধারাবাহিকতা বজায় রাখছি। আর এই বর্তমান নির্বাচন কমিশনের জন্য এবং বর্তমান সরকারের জন্য এই নির্বাচনগুলো হবে একটি টেস্ট কেস। যেভাবে প্রি টেস্ট হয়, টেস্ট হয়, সে ধাপগুলো
কতটা গ্রহণযোগ্য করে সাধারণ মানুষের কাছে তারা উপহার দিতে পারে সেটার উপরে নির্ভর করবে যে আমরা ভবিষ্যতে এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে যাব কি না। ওকে, আর পাশাপাশি আমরা কিন্তু নির্বাচনকালীন সহায়ক সরকারের প্রস্তাবনাও দিয়ে রেখেছি। ওকে, আমরা এটা প্রধানমন্ত্রীর কাছে দেব। ওকে, 5 জানুয়ারি নির্বাচনে না যাওয়া ভুল ছিল কিনা আলাল ভাই? 5 জানুয়ারি নির্বাচনে যাওয়াটা ভুল ছিল। আজকে সেই মাসুল দেওয়ার জন্যই আওয়ামী লীগ এত তৎপর হয়েছে যে এটাকে একটা লাইসেন্স পাওয়ার জন্য, গ্রহণযোগ্য করার জন্য সব রকমের প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে, আর লোক দেখানো হলেও। আর কি করলে আলাল ভাই আর কি করলে গ্রহণযোগ্য হবে? মানে কিভাবে বোঝা যাবে যে সরকারটা গ্রহণযোগ্য আর হচ্ছে? কি করলে গ্রহণযোগ্য হবে না? শোনেন, রাষ্ট্রের সমস্ত সশস্ত্র শক্তি, সমস্ত বাহিনীকে ব্যবহার করে জি। বিরোধী দল মতকে দমন করে, নিপীড়ন করে, সুন্দরবন ইস্যু থেকে শুরু করে শিক্ষকদের ন্যায়সঙ্গত আন্দোলন পর্যন্ত মরিচের গুঁড়া ছিটিয়ে পিটিয়ে জলকামান দিয়ে ক্ষমতায় থাকা যায়, গণতন্ত্রের রক্ষক হওয়া যায় না। আলাল ভাই, আপনি আমাদের সঙ্গে থাকবেন, আমরা এটা বিরতি নিচ্ছি, কিন্তু আমি এই কথা না বলে পারছি না যে গ্রহণযোগ্যতার প্রশ্নে আপনি বলছিলেন যে সশস্ত্র সবগুলি বাহিনীকে, তার মানে সশস্ত্র সবগুলি বাহিনীর কাছে গ্রহণযোগ্য, বিদেশে গ্রহণযোগ্য, সংসদ চলছে, গণমাধ্যমে আপনারা কথা বলছেন, দেশে বেগম জিয়া আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতির সঙ্গে দেখা করছেন, আর কিভাবে গ্রহণযোগ্য হবে তা আমি অবশ্য জানি না। কিন্তু আব্দুর রহমান ভাই, আমি যখন ফিরে আসবো তখন আপনাকে জানতে চাইবো, মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনকালে একটি নিরপেক্ষ সরকারের সাথে আলোচনা করার জন্য যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপের একটি প্রস্তাব দিয়েছেন, সেই ব্যাপারে আপনারা আসলে কি ভাবছেন? এই প্রস্তাবটি তো আসলে আপনাদের কাছ থেকেই যাওয়ার কথা, আপনাদের কাছ থেকে গিয়েছিল গত নির্বাচন আগে, এবার আপনারা সংলাপের এত বিপক্ষে কেন? আব্দুর রহমান ভাই, সৈয়দ আব্দুল হাসান ভাই, আপনারা থাকবেন আমাদের সঙ্গে, বিরতি নিচ্ছি, ফিরছি। জনাব আব্দুর রহমান, নির্বাচনকালীন সহায়ক সরকার রূপরেখা দিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের যে প্রস্তাব দেওয়ার কথা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, সেটা নিয়ে আপনাদের কি ভাবনা? আসলে এই মুহূর্তে এই ধরনের কোনো ভাবনা আমাদের মধ্যে নেই, এবং বিএনপির সঙ্গে সংলাপেরও কোনো সম্ভাবনা দেখছি না, এবং সম্ভাবনা নেই। কারণ আমাদের সকলেরই প্রত্যাশা একটি অংশগ্রহণমূলক, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন এই জাতিকে উপহার দেওয়া, এবং সেটির প্রধানতম দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশন। এবং নির্বাচনকালীন সময়ে যেই সরকার থাকবে, সেই সরকার আসলে নিয়মিত রুটিন মাফিক কাজ করা ছাড়া সরকার কোনো সিদ্ধান্ত। কিন্তু রহমান ভাই, আপনারা বিএনপির সঙ্গে যদি কথা বলেন, তাইলে কি সেই কাজটি দুরূহ হয়ে যাবে, সেই কাজটি অসম্ভব হয়ে যাবে? মানে আপনারা বিএনপির সাথে কথা বললেন, নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করলো, এই দুইয়ের মধ্যে দ্বন্দ্ব কোথায়? না না না, যেহেতু সংবিধানে বিষয়টি মীমাংসিত হয়ে আছে, সুতরাং এই সহায়ক শক্তি, সহায়ক সরকার বলে কোনো বিষয় সংবিধান বহির্ভূত একটা ব্যাপার। এবং যদি আজকে বিএনপি জাতীয় সংসদে থাকতো এবং জাতীয় সংসদে প্রতিনিধিত্বশীল একটি দল হিসাবে বিবেচিত হতো, সেই ক্ষেত্রে জাতীয় সংসদে অনেক আলাপ আলোচনা। আপনার কথাটি অবশ্যই খুবই যৌক্তিক রহমান ভাই, কিন্তু আপনার সার্চ কমিটিও তো আসলে সংবিধানে ছিল না। সেই ক্ষেত্রে তো আপনারা সার্চ কমিটি করলেন, ওনাদের সাথে কথা বললেন, মহামান্য রাষ্ট্রপতি সবার সাথে মত বিনিময় করলেন, সার্চ কমিটি 10টি নাম প্রস্তাব করলেন, মহামান্য রাষ্ট্রপতি 5টি নাম নির্বাচন করলেন, সেটি তো সংবিধানে ছিল না এরকম। এটি তো মহামান্য রাষ্ট্রপতির সংবিধান প্রদত্ত ক্ষমতা বলে তিনি একটা উপায় এবং অবলম্বন খুঁজে বের করে যাতে একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন তিনি জাতিকে উপহার দিতে পারেন, সেই ব্যাপারে তার প্রচেষ্টা তিনি করেছেন, এবং সেই প্রচেষ্টা সকলের কাছেই প্রশংসিত হয়েছে। কিন্তু রহমান ভাই, একদমই ম্যান টু ম্যান বিএনপির সাথে কথা বললে আসলে মানে সমস্যাটা কোথায়? মানে কোনো সমস্যা কি আছে বিএনপির সাথে কথা বলে? যে কথা বলতে না 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 না,
কথা বলবার আগে কতগুলো অমীমাংসিত জিনিস মীমাংসিত হতে হবে। যেমন আলাল সাহেব বললেন যে ওনারা গণতান্ত্রিক আন্দোলনের জন্য 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করেন নাই, কিন্তু মানুষ পুড়িয়ে হত্যা করার নাম যদি গণতন্ত্র হয়, বাসের মধ্যে ঘুমন্ত মানুষকে অগ্নিদগ্ধ করা যদি তার নাম গণতন্ত্র হয়, তাহলে সেই গণতান্ত্রিক আন্দোলনকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। রহমান ভাই আপনাকে ধন্যবাদ। আমি একটু আমাদের সময় শেষ, আমরা একটু আলাল ভাইয়ের কাছে একটু জানতে চাইব একটি বিষয়। আলাল ভাই, আপনারা যদি নির্বাচনে অংশ নিতে চান, নির্বাচনে অংশ নেন, আপনারা বলছেন যে তৃণমূলের দলকে আরো শক্তিশালী করবেন, কিন্তু নির্বাচন বা দেশ পরিচালনা করার জন্য আপনারা কিভাবে আওয়ামী লীগের থেকে ভালো দেশ পরিচালনা করবেন সেই ব্যাপারে আপনাদের কোনো চিন্তা আছে কিনা? আমরা যদি একটু দেখি যে অর্থনৈতিক সূচকগুলিতে আওয়ামী লীগ সরকারের সময় সবগুলি সূচকই আসলে ঊর্ধ্বমুখী, সেই বিবেচনায় যদি একটু বলেন আলাল ভাই। সবগুলি সূচক ঊর্ধ্বমুখী, এতে খুব বেশি প্রফুল্ল হওয়ার কোনো কারণ আছে আমার মনে হয় না, কারণ এটা সাস্টেনেবল হলে পরে তখন এই উচ্ছ্বাসটা প্রকাশ করা ভালো অর্থনীতির নিয়ম অনুযায়ী। আর যে বিষয়টা সেটা হলো সম্পদ বন্টনের তারতম্যটা এত বেশি যে জাতীয় গড় আয়ের প্রবৃদ্ধির উপরে সাধারণ মানুষের ভাগ্য নির্ভর করে না, অর্থনৈতিক অবস্থার উন্নতি নির্ভর করে না। আর নির্বাচনের ব্যাপারে বা আন্দোলনের ব্যাপারে যে কথাটি আব্দুর রহমান সাহেব বললেন, আমাদের কাছে প্রচুর পত্রিকার কাটিং আছে, প্রচুর আপনাদের ইলেকট্রনিক মিডিয়ার প্রমাণ আছে। যুবলীগ ছাত্রলীগের ছেলেরা, আওয়ামী লীগের নেতারা পেট্রোল বোমা সহ ধরা পড়েছে, পুলিশের হাতে আটক হয়েছে, বাসে আগুন দিতে যাওয়ার সময় ধরা পড়েছে, এবং সরকারি গোয়েন্দাদের কর্তৃক এই কাজগুলো হয়েছে বলে আমরা বিশ্বাস করি। বিএনপি ধ্বংসাত্মক রাজনীতিতে বিশ্বাস করে না। আলাল ভাই, আপনার কি কোনো আইডিয়া আছে? আলাল ভাই, আপনার কি কোনো আইডিয়া আছে যে আপনারা অবরোধটি তুলে নেওয়ার পরে কেন সেই ধ্বংসাত্মক কাজগুলি আওয়ামী লীগ বন্ধ করে দিল? আওয়ামী লীগ বন্ধ করে দিয়েছে এই কারণে যে এখন তো আর কারো ঘরে দোষটা চাপানো যাবে না। ওকে, আইন শৃঙ্খলা বাহিনীর উপরে পড়বে, সরকারের উপরে পড়বে। আপনারা বুঝতে পারছিলেন যে আলাল ভাই, আপনারা বুঝতে পারছিলেন যে আপনাদের ঘাড়ে দোষটি পড়ছে, তারপরও আপনারা বন্ধ করে দিলেন তো? বুঝতে পেরেছিলাম, রাইট। তার সেই সময় বন্ধ করে দিলে তো 300 লোক, আমরা বুঝতে পেরেছিলাম সেই সময় বন্ধ করে, যখন আপনারা বুঝতে পেরেছেন তখন বন্ধ করে দিলে তো 300 লোক আর মারা যেত না আলাল ভাই, হয়তো 50 জন মারা যেত। না, আওয়ামী লীগের দুষ্টরা তো আর 250 বেশি লোক মারতে পারতো না। 300 লোক মারা গেছে। আমাদের নেতা কর্মীরাও কিন্তু প্রচুর সংখ্যক নিহত হয়েছে, পরিবারের সদস্যরা নির্যাতিত হয়েছে, বাড়িঘর তছনছ করা হয়েছে, এমনকি ভিটে মাটি গুড়িয়ে দেওয়া হয়েছে, ছাদ থেকে নেতা কর্মীদেরকে ফেলে দিয়ে পর্যন্ত হত্যা করা হয়েছে। অবরোধটি না দিলেই তো, অবরোধটি বন্ধ করে দিলে তার সেটি হতো না, অবরোধটি কর্মসূচি বন্ধ করে দিলে তার সেটি হতো না। এই কারণেই তো এই কারণেই তো আমরা বলছি যে আমরা আলোচনা চাই, এবং এই আলোচনায় আওয়ামী লীগকে আসতে হবে। আলোচনায় যতই আব্দুর রহমান সাহেব বলুক যে আলোচনা হবে না, ওনার রাষ্ট্রপতির কাছে গিয়ে কিন্তু আমাদের আমি আপনার কাছে একটা ম্যান টু ম্যান কোশ্চেন করতে চাই যে সেটি এরকম যে বিএনপি এরকম কেন আলাল ভাই? যখন আওয়ামী লীগ আলোচনা করতে চায় তখন বিএনপির হরতাল থাকে, যখন আওয়ামী লীগ আলোচনা করতে একেবারে চাই না তখন আওয়ামী লীগ খুব আলোচনা করতে চায়, কেন এরকম কেন? মানে এই ফারাকটি কেন আসলে? না, এটা তো রাজনীতি, এটা তো স্ব দলের রাজনীতির একটি ইডিওলজি থাকে, একটি ভাবাদর্শ থাকে। আপনি দেখবেন যে ওই যে আমরা যে 1996 15 ফেব্রুয়ারি নির্বাচনটি করতে বাধ্য হয়েছিলাম একতরফা, 11 মাস আগে জাতীয় পার্টি, আওয়ামী লীগ এবং জামাত ইসলাম সংসদ থেকে পদত্যাগ করেছিল। আলোচনার কোনো সুযোগ ছিল না, সংসদে বিল আনার কোনো সুযোগ ছিল না। সেই কারণে কিন্তু আমরা নির্বাচনটা করতে বাধ্য হয়েছিলাম। আওয়ামী লীগ যখন সংসদে আপনারা ছিলেন তখন আপনাদের সঙ্গে আলোচনা করতে চাইছিল, এখন তার আপনাদের সঙ্গে আলোচনার সুযোগ নাই। না, আলোচনার সুযোগ যদি না থাকে সে দায়িত্ব আওয়ামী লীগের। আমরা চাই আলোচনা কিংবা সমঝোতার কোনো বিকল্প নাই। আমরা চাই যে দায়িত্ব জারি হোক, আমরা যেন মাঝখানে সংকটে না থাকি। মোসাদ্দেদ মোজাম্মেল হোসেন আলাল, জনাব আব্দুর রহমান, আপনাদের অনেক ধন্যবাদ। বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে আছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর ইমদাদুল ইসলাম। মেজর ইমদাদ, আমরা জেনেছি যে মিয়ানমার থেকে কক্সবাজার আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তায় মালয়েশিয়ার ত্রাণের যে জাহাজ নটিক্যাল এলি বাংলাদেশে এসে পৌঁছেছে। রোহিঙ্গাদের প্রতি অন্যান্য রাষ্ট্র এবং আন্তর্জাতিক সংস্থাগুলির ভূমিকা
এই মুহূর্তে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন, আপনি কিভাবে দেখছেন? আসলে আমি বলবো যে অনেক দিন পরে রোহিঙ্গা ইস্যুটা এক ধরনের আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছে। এর প্রমাণ হিসেবে আমরা দেখেছি প্রথমত আসিয়ান এটা নিয়ে বৈঠক করেছিল রেঙ্গুনে। এর পরপরই ইসলামিক সংস্থা যেটা ওআইসি, ইসলামিক ইন্টারন্যাশনাল কনফারেন্স, যেটা তারা বৈঠক করেছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে। তারপরে জাতিসংঘের মানবাধিকার কমিশন, যেখানে তারা একটা রিপোর্ট করেছে। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট ওয়াচ তারা একটা রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে তাদের যে করুণ অবস্থা সবগুলি রিপোর্টের মধ্যে বা সংস্থায় যেগুলি আলোচ্য বিষয় ছিল তার মধ্যে উঠে এসছে যে রোহিঙ্গারা কি অবস্থায় আছে, তাদের কি পরিণতি হচ্ছে, সেখানে তাদের সাফারিংসগুলি উঠে এসছে। একই সাথে পাশাপাশি দেখা যাচ্ছে যে আনান কমিশন যেটা করা হয়েছে তারাও একটা রিপোর্ট করেছে। আনান কমিশনের সদস্যরা বাংলাদেশে ঘুরে গেছেন, তারা আসছেন। ইতিমধ্যে আমরা এটাও দেখেছি যে মিয়ানমারের যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সে দেশের বিশেষ দূত হিসেবে আমাদের দেশে এসে গেছেন, ঘুরে গেছেন। মেজর ইমদাদ, আমি এই বিষয়ে একটু জানতে চাইছিলাম যে আপনার কথা সূত্র ধরে আন্তর্জাতিক এই তৎপরতা রোহিঙ্গাদের প্রতি মিয়ানমারের ব্যবহারে কোনো তাৎপর্যপূর্ণ পরিবর্তন আনবে বলে আপনি মনে করেন কিনা? না, এখনো পর্যন্ত সেই ধরনের প্রেশার মিয়ানমারের উপর আমার মনে হয় না যে এসছে। তবে হ্যাঁ, আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টা আলোচনায় আসাতে তারা কিছুটা হয়তো এখন একটু নড়েচড়ে বসছেন, যার জন্য আজকেও হয়তো আপনারা দেখবেন রয়টার্স বা বিভিন্ন সংবাদ সংস্থার খবরে একটা জিনিস আসছে, সেটা হচ্ছে যে মিয়ানমার সরকার বলছে যে তারা বিষয়টা তদন্ত করবেন। বিশেষ করে ইউএন মানবাধিকার কমিশনের যে রিপোর্ট, সেখানে তারা এক জায়গায় উল্লেখ করেছে যে গণধর্ষণ হয়েছে, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে তাদের উচ্ছেদ করা হয়েছে বাড়িঘর থেকে, শিশুদের, নারী পুরুষ বৃদ্ধ নির্বিশেষে হত্যার শিকার হয়েছে। এই সব জিনিসগুলো তাদের যে সেখানে বলা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জড়িত আছে, এগুলি ইউএন হাই কমিশনের রিপোর্টে আসছে, মানবাধিকার কমিশনের রিপোর্টে আসছে। সেখানে কিছুটা পরিবর্তন আমরা লক্ষ্য করছি। ইমরুল ইসলাম, আমরা গত 3 দশকেই যদি আমি এরকম বলি, গত 3 দশকে আমরা দেখেছি যুক্তরাষ্ট্র প্লাস যুক্তরাজ্য মানে ইউএসএ ইউকে যে শক্তিটা, তারা এবং ইউরোপীয় ইউনিয়ন যে কোনো জায়গায় কোনো এথনিক ক্লিনজিং বা এই ধরনের কোনো কিছু যদি হয় যা রোহিঙ্গাদের ক্ষেত্রে হচ্ছে, তারা খুব সরব থাকে, তারা খুব চেষ্টা করে। রোহিঙ্গাদের ক্ষেত্রে তারা তুলনামূলকভাবে আমার কাছে মনে হয় কিছুটা নীরব, কিছুটা নিষ্পৃহ। এর কোনো স্পেশাল কারণ রয়েছে কিনা? একেবারেই নীরব। এটা কারণ আছে, এটা একেবারেই তারা নীরব দর্শকের ভূমিকা পালন করেছে এই পর্যন্ত। আপনি হয়তো জানবেন, আমি বিভিন্ন অনেকগুলো অনুষ্ঠান আমি রোহিঙ্গাদের, আমি এই ব্যাপারে একদম আমার বিবেকের কাছে পরিষ্কার যে আমি অনেক সময় রোহিঙ্গাদের বিষয়গুলি তুলে ধরেছি বিভিন্ন চ্যানেলে। তাদের যে সাফারিং, তাদের চলাচলের স্বাধীনতা নাই, তাদের কথা বলার স্বাধীনতা নাই, তাদের স্বাস্থ্যের অধিকার নাই, শিক্ষার অধিকার নাই, এই কথাগুলো। এবং তারা সবচেয়ে হতভাগ্য জাতিসত্তা পৃথিবীতে, এই জিনিসগুলো। কিন্তু সেটা বিশ্ব, যারা এই যে বললেন ইউএস এর কথা বললেন, ইউকের কথা বললেন, তারাও কিন্তু জানে এই জিনিসগুলো, কিন্তু তারা কখনো সোচ্চার হয়নি। এখানে হয়তো একটা উদ্দেশ্য কাজ করেছে, সেটা হচ্ছে যেটা ইউএসের, আমেরিকার যেটা স্ট্র্যাটেজিক যে পলিসি মিয়ানমারকে ঘিরে, অর্থাৎ চায়নার এগেনস্টে একটা বলয় গড়ে তোলা, সেখানে তারা কখনো মিয়ানমারকে চায়নায় তারা ঘাটাতে বা মিয়ানমারকে তাদের প্রতিপক্ষ একটা জিনিস হিসেবে দাঁড় করেন, এমন কোনো মেসেজ তারা মিয়ানমারকে দিতে চাচ্ছে না যে আমরা তোমাদের ইন্টারনাল বিষয় বা রোহিঙ্গাদের নিয়ে আমরা কোনো কাজ করতে চাচ্ছি। তবে এখানে একটা পরিবর্তন দেখেছি গত পরশুদিন, যেটা কমন সভায় ইউকের যে পার্লামেন্টে আলোচনা হয়েছে, সেখানে সুকির ভূমিকার তারা নিন্দা জানিয়েছে। বলা হচ্ছে সুকি ইজ নট আপ টু তাদের যে আশা, এটা এই পূরণ করতে পারে নাই, তার ভূমিকা সে পালন করতে পারেনি। এটা কিন্তু ইউকের পার্লামেন্টে আলোচনা হয়েছে। তো কিছু কিছু জিনিস এই সূত্রে দেখা যাচ্ছে কিছুটা পরিবর্তন তাদের মধ্যে আসছে। মেজর ইমদাদ, আপনাকে অনেক ধন্যবাদ। একটু বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। বগুড়ার কাহালুতে পুলিশের সাথে গোলাগুলিতে নব্য জেএমবির নেতা রাজীব গান্ধীর সহযোগী রবিন নিহত হয়েছে। এদিকে সাংবাদিক শিমুল হত্যা মামলায় পৌর মেয়র হালিমুল কিরম মিরু এখন রিমান্ডে নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন উত্তরাঞ্চল প্রধান হাসিবুর রহমান বিলু। বিলু ভাই, বগুড়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত মোহাম্মদ মুসা গুলশান আমলায় সন্দেহভাজন জেএমবি নেতা রাজীব গান্ধীর সহযোগী বলে পুলিশ জানিয়েছে, সেটা আমরা জানি। কিন্তু কি দেখে পুলিশ এটি নিশ্চিত হলো, এইটি আপনাদেরকে কি জানানো হয়েছে এবং নিহতের পরিবার বা আত্মীয় স্বজনের কোনো খোঁজ পাওয়া গেছে কিনা, কেউ দাবি করেছে কিনা তার আপনজন, নিহত রবিন তাদের আপনজন? বিলু ভাই।
খালেদ ভাই, আমি বিকেল পর্যন্ত জানি যে তেমন কেউ দাবি করেনি তার আত্মীয় বা স্বজন হিসেবে, যে কারণে পুলিশও লাশটি হস্তান্তরের প্রক্রিয়া ঠিক যেভাবে করার কথা সেটা করতে পারেনি। আর পুলিশ আমাদেরকে যে তথ্য দিয়েছে যে নাটোরের যে ঘটনা, সেখানকার যে দোকানি ছিলেন গমেজ, তাকে হত্যার সাথে যাদেরকে সন্দেহ করা হচ্ছিল অথবা যারা একেবারে মোটামুটি নিশ্চিত, তার মধ্যে এই রবিনও ছিল। এবং আপনি জানেন যে কুষ্টিয়ায় একটা ঘটনা ঘটেছিল, লালন ভক্তকে হত্যার ঘটনা, সেখানেও তার সম্পৃক্ততা ছিল। এর বাইরে আরো 3 জনের হত্যার সাথে তার সম্পৃক্ততার কথা বলছে পুলিশ, এবং তার কাছ থেকে একটি উদ্ধারও করা হয়েছে যেটি 7.65 বোর লেখা আছে বিদেশি, অর্থাৎ ইউএসএ মেড এরকম লেখা থাকলেও এটা মনে হচ্ছে যে কান্ট্রি মেড বা আশেপাশের কোথাও থেকে তৈরি করা। সে কারণে এই বিদেশি অস্ত্র কিনা এটাও নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশের যে তথ্য আমরা পেয়েছি তাতে দেখা যাচ্ছে সে দীর্ঘদিন ধরেই এই ধরনের একটা পরিকল্পনা ছিল, এইদিকে হত্যা টত্যার সঙ্গে তার সম্পৃক্ততার কথা পুলিশ বলছে, এবং সেই রকমই তথ্য পুলিশের কাছে রয়েছে। আর আপনি আরেকটা বিষয় জানতে চেয়েছেন যে শাহজাদপুরের পৌর মেয়র সম্পর্কে, তাকে গতকালকে এই রিমান্ডে নেওয়া হয়েছে, 5 দিনের রিমান্ডে, এখন জিজ্ঞাসাবাদ চলছে। আমি পৌর মেয়র সম্পর্কে আমার প্রশ্নটা ছিল বিলু ভাই, যে শিমুল হত্যার ঘটনা তার স্ত্রী নূর বেগম বাদী হয়ে যে মামলা করেছিলেন 18 জনের বিরুদ্ধে, তারা পরিবারের পক্ষ থেকে নিরাপদ বোধ করছেন কিনা, তাদের নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ রয়েছে কিনা? খালেদ ভাই, এই বিষয়টি নিয়ে একটি কাগজে বা কোনো একটি অনলাইনে কিছু একটা খবর ছাপা হয়েছিল, যেটা আমার নজরে আসেনি। আমি বিষয়টি জানার পরে আজ বিকেলে তার স্ত্রীর সাথে কথা বলেছি, নুরুন্নাহার। তিনি বলেছেন যে এই ধরনের কোনো ভয় ভীতির বিষয়টি তাকে কেউ দেখায়নি। তবে তার পরিবারের অন্য একজন সদস্য বলেছেন যে গত 2 দিন আগে রাত্রিতে মোটরসাইকেলে 2 জন এসে তাদের এক নিকট আত্মীয়কে গালাগালি করে গেছেন, তাতে তারা মনে করছে যে এটি আসামি পক্ষের কেউ হবে। তবে পুলিশ এই ধরনের কোনো তথ্য পায়নি। আমি পুলিশের যিনি দায়িত্বে আছেন তদন্তকারী কর্মকর্তা, তার সঙ্গেও কথা বলেছি, তিনিও বলেছে যে এরকম কোনো অভিযোগ পুলিশের কাছে করা হয়নি বেশ করে। আর তার স্ত্রী 2-3 দিনের মধ্যে হয়তো প্রস্তুতি নিবে, বগুড়াতে চাকরিতে জয়েন করবে, সুতরাং তারও নিরাপত্তার দিকটা অনেকটাই নিশ্চিত হয়ে যাচ্ছে যে ওখান থেকে যদি বিলু ভাই, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের এড্রেস পিকে।